তো প্রথমত আমি আসছি গ্রামের বাড়িতে। তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ব্যাকগ্রাউন্ডের সাথে মানায় নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো খেলা শেষ হয়ে গেছে, আমরা খেলা জিতে গেছি, ৪-১ খেলা জিতছি। আর্জেন্টিনা খেলাটা জিতছে, কিন্তু ব্রাজিল শুধুমাত্র হারে নাই। ব্রাজিল জাস্ট ডেস্ট্রয় হয়ে গেছে। আপনি যদি ব্রাজিলের দেখেন, অবস্থা দেখেন, আপনি দেখতে পারতেছেন আর্জেন্টিনা যেখানে টোটাল ১২টা শট নিছে, এখানে ব্রাজিল নিছে ৩টা শটস। যদি অন টার্গেট শট বলেন তাহলে আর্জেন্টিনা নিছে ৭টা শট, ব্রাজিল নিছে ১টা শট, তাও আবার সেটা রোমেরোর ভুলের কারণে একটা শট নিছে, একটা শট গোল হইছে। আপনার পজিশন দেখেন, ৫৬% আর্জেন্টিনা, ৪৪% হচ্ছে ব্রাজিল। পাসের দিক দিয়ে বলেন, সব দিক থেকে মোটামুটি একদম পুরা ডমিনেট করে গেছে এখানে ব্রাজিল আইসা, পুরা ডমিনেট হইয়া গেছে এই জায়গাটা থেকে। ব্রাজিল রেস্টয়, রাফিনহা রেস্টয়। আপনি যদি রাফিনহা বলছিল যে সে এসে এখানে গোল স্কোর করবে, সে আহ, খেলাটা জিতবে, খেলাটা জাস্ট জিতবে না, আরও অনেক কিছু এটা নিয়ে কথাবার্তা হয়েছিল। যদি আপনি এখানে রাফিনা আজকে স্ট্যাট দেখেন, রাফিনা 0 গোল, 0 অ্যাসিস্ট, 0 শটস অন টার্গেট, টোটাল 3টা শটস, একটা ইয়েলো কার্ড, 16টা পাস, 0% ক্রস, 0 ড্রিবল, 2টা ট্যাকেল, 11 বার পজিশন লুজ করছে। শেষে 4-1 খেলাটা হাইরে থেকে গেছে। আসলে এইরকমভাবে রাফিনা যেরকম মন্তব্যটা করছিল, এরকম বোল্ড একটা স্টেটমেন্ট করার আগে অন্তত দেখা দরকার যে অপোনেন্টটা কারা। ঠিক আছে, স্কালোনি বলতেছে যে আমি রাফিনহারে ক্ষমা করে দিছি, আমার রাফিনহা হয়তো বা তার দেশে সাপোর্ট দিতে বা কারো প্রতি অসম্মান দেখানোর জন্য না, ঠিক এইভাবেই বলছিল হয়তো বা। আপনি জাস্ট এখান থেকে কারণের মেন্টালিটি বুঝতে পারেন, ও আসলে কীরকম মানুষ, আপনি এটা আইডিয়া করতে পারেন। তো এখানে জয় পরাজয় থাকবেই। খেলতে গেলে খেলায় একদল জিতবে, একদল হারবে, সেটা স্বাভাবিক। এখানে যে জিতবে সে ট্রল করবে, যে হারবে সে এক্সকিউজ দেখাবে। সেটা আমার ক্ষেত্রে হইতে পারতো, আজকে আর্জেন্টিনা হারলে আমিও একটা এক্সকিউজ দেখাইতাম। ব্রাজিল এখানে এটা সেলিব্রেট করতো, আমাদের ট্রল করতো, সেটা মানিয়ে নিতে হবে। আমরা যখন ট্রল নিতে পারবো না, তখন ট্রল করতে পারবো না। এখানে এটা নিয়ে কোনো কথা থাকতে পারে না। আমি মনে করি যে দলই হারবে তার ট্রল হইতে হবে, এটাই ফুটবলের সৌন্দর্য। কিন্তু সেটা যেন বিশ্রী ট্রল না হয়, কারো যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, কারো যেন এটা থেকে আহ, খুব বেশি কষ্ট না হয়। জিনিসটা আমরা আমরা মানসিক শান্তির জন্য করি, আমরা ফুটবল দেখি আমাদের শান্তির জন্য। এই জায়গা থেকে যেন আমরা ঠিক থাকি। আমরা এরকম একটা জয় আশা করছিলাম, যেখান থেকে আমরা আরও স্কোর লাইনটা আর একটু বড় করতে পারতাম হয়তোবা। যদিও কিছু মিসিং বা মিস্টেকের কারণে হয় নাই, তবুও যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা এখানে একটু ট্যাকটিক্যাল আলোচনা করতে পারি যে আসলে সমস্যাটা কি ব্রাজিল। এই যে আজকে আজকে দেখলাম বি নিয়ে বলতেছে তার 2টা ইউসিএল আছে। আপনি দেখেন, আপনি যখন একটা দলের সাথে খেলতেছেন, যে দলটা টানা 2বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, একবারে ফিনালে চ্যাম্পিয়ন এবং রিসেন্টলি বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আপনি ওই দলটার সামনে এসে 2বারের ইউরো, 2বারের চ্যাম্পিয়ন লিগ জেতার কথা বলতেছেন। এ থেকে বোঝা যায় আপনার মেন্টালিটা কতটুকু ছোট মেন্টালিটি একটা বিষয়। আপনি কিরকম ন্যারো মাইন্ডের আপনি চিন্তা ভাবনা করতেছেন, আপনি আপনার দল নিয়ে কি ভাবতেছেন, আপনি আপনার ক্লাব নিয়ে কি ভাবতেছেন। বারবার একটা জিনিস, একটা বিষয় নিয়ে বারবার কথাবার্তা হয় যে ব্রাজিল যে ফুটবলাররা আছে, ওরা আসলে টাকার জন্য খেলে। দেশের জিনিসটা, দেশের প্রতি যে ভালোবাসা আছে, এটা তুলনামূলক কম। আপনি যদি 22 বিশ্বকাপ দেখেন, আমরা প্লাস সকল নির্বাচনে একটা কথাই বলছে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে শুধুমাত্র ওদের মেন্টালিটির জন্য, ওদের দলের প্রতি ভালোবাসার জন্য, ওদের নিবেদনের জন্য, ওদের ত্যাগের জন্য। ওরা দলের জন্য সব কিছু করতে রাজি ছিল, ওরা দলের জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল। সব কিছু বাদ দিয়ে, সকল কিছুর ঊর্ধ্বে ওরা একটা জিনিস রাখছে, সেটা হচ্ছে জাতীয় দল। ব্রাজিল দলটার উপরে আপনি যদি যাচাই করেন, এর থেকে বেশি আভিজাত্যপূর্ণ কোনো দল আপনি খুঁজে পাবেন না, কিন্তু ভিতরটা একেবারেই ফাঁকা। আর্জেন্টিনা আর ব্রাজিলের যে আর্থিক অবস্থা তুলনামূলক খুব বেশি কম না। আর্জেন্টিনা তুলনামূলক ব্রাজিলের থেকে কমেই আছে এদিক থেকে, কিন্তু তারা কখনোই নিজেদের ক্লাব ফুটবল আর স্ট্রাকচারাল যে ফুটবলটা আছে, এখান থেকে এক বিন্দুও সরছে না। সেই নান্দনিক ফুটবল পেছনে আটকে আছে, সেটাকে মডিফাই করতেছে আরও। বর্তমানে বোর্ড আর কোচ সবাই ভালো, সঠিক পথে আছে। আর তার চেয়ে বড় কথা হয়েছে, আর্জেন্টিনা টিমের সবগুলো প্লেয়ার ডেডিকেটেড, কিন্তু ওরা কোচের কথাই নিজের জানটা পর্যন্ত দিতে পারে। অপরদিকে যদি দেখেন, ব্রাজিলের মোটামুটি পুরোটা এখন তাসের ঘর। ভালো কোচ, ভালো বোর্ড, এগুলো কয়েক দশক আর্জেন্টিনার ছিল না। কিন্তু আপনি যদি গাইডটা দেখেন, ওই সময়গুলোতেও আর্জেন্টিনার যে প্লেয়ারদের যে আপনার ট্যাঙ্গো ফুটবলারদের ফিলোসফিতে জাতীয় দলের প্রতি এক বিন্দু প্যাশন ওরা ছাড়ে নাই। ওদের যে প্যাশনটা ছিল, যখন খুবই একটা খারাপ সময় গেছে, তখনও কিন্তু প্রত্যেকটা প্লেয়ার আপনার একদম ফুল প্যাশনেট হয়ে ফুটবল খেলছে। এবং এই জায়গাটা থেকেই আর্জেন্টিনা অনেকটাই আগায় আছে।
আর্জেন্টাইন খেলোয়াড়দের দলের মধ্যে ডেডিকেশন তা একদম অন্য লেভেলের। আপনি ওদের সব দিক থেকে হারাইতে পারবেন, কিন্তু ওদের ডেডিকেশন দিয়ে হারাইতে পারবেন না। আর যদি আপনি ওদের এই জায়গায় হারাইতে না পারেন, তাহলে আর কোনো জায়গায় হারাইতে পারবেন না। আজকের ম্যাচের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল যখন সিমেওনের পুত্র সিমেওনে গোলটা করার পরে ওর যে উদযাপনটা ছিল, বেজায় একটা চুমু খাইতেছিল, ওর যে ডেডিকেশন ছিল, ওর যে প্যাশনটা ছিল ওই গোলটাতে, ওইখান থেকে বুঝতে পারেন যে ও আসলে এই জিনিসটা কত করে চাইতেছিল। ওর এটা একটা স্বপ্ন পরিণত হয়ে গেছে। এই ডেডিকেশন লেভেল থেকে দলের প্রতি ভালোবাসা বাড়ে, এবং এটা ওরা দেখে আসছে। ওদের যে পূর্ববর্তী প্রজন্ম ছিল, ওরা এরকম এটা করে আসছে এবং ওইখান থেকে ওরা এটা নিয়ে আসছে। এই ডেডিকেশন ছাড়া আমাদের বিশ্বকাপ জয়টা সম্ভব ছিল না। আমি স্কালোনিরে আবার ধন্যবাদ দেব এরকম একটা দল আমাদের উপহার দেওয়ার জন্য। আজকে আলভারেজ দারুণ খেলছে, এনজো ফার্নান্ডেজ দারুণ খেলছে, অ্যালিস্টার বলেন, ডিপল বলেন, আলমাদা বলেন, সিমোনে আপনি এখানে একজন একজন করে বলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারের নাম বলতে হবে। প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে, আমরা জানি। কিন্তু গত যে উরুগুয়ের ম্যাচটা ছিল, ওই ম্যাচটাতে আমরা দেখছি যে আরাম বল টেকটিক্সে খেলা হয়েছে। বল উরুগুয়ের দিয়া কাউন্টার অ্যাটাকের জন্য ওদের হাতে বল দিয়ে অফ দ্য বল ওরা যেন প্রেস করতে না পারে, সে একটা ট্যাকটিকে খেলছে। আপনি যে আজকের খেলাটা দেখেন, দরিবাল জুনিয়র স্কোয়াড ঘোষণা করছে 48 ঘন্টা আগে। ও 4টে ফরওয়ার্ড রাইখা 2টা মিডফিল্ড নিয়ে খেলায় নামছে। ঠিক ওই জায়গাটা থেকেই স্কালোনি খেলাটা খেলছে। ও পুরোপুরি 4টা মিডফিল্ড দিয়ে দিচ্ছে। ইনফ্রম যে আমাদের মিডফিল্ডগুলো আছে, পারদেস আছে, ম্যাকঅ্যালিস্টার আছে, এনজো আছে, আর ডিপল আছে, ওদেরকে পুরোপুরি মিলে নামায় দিছে। প্লাস আপনি যদি দেখেন যে আজকে প্রথমার্ধের দিকে আমরা যদি দেখেন যে থিয়াগো আলমাদাও কিন্তু একটু ডিপে এসে খেলতেছে, একটু নিচে এসে খেলতেছে। মোটামুটি 5টা মিডফিল্ড হয়ে গেছে, যেখানে ব্রাজিলের মিডফিল্ড পাত্তাই পাইছে না আর্জেন্টিনার মিডফিল্ডের কাছে। একদম ওই জায়গা থেকেই ওরা পিছিয়ে গেছে। মিডফিল্ডটা যখন ওরা এখানে হারায় ফেলছে, তখন ওরা আর ওরকম কোনো চান্স ক্রিয়েট করতে পারে নাই। মিডফিল্ডে কোনো বল সাপ্লাই হয় নাই, এবং যখন একটা ফরওয়ার্ড নিচে নামে এসে মিডফিল্ডের রোল প্লে করতে যাবে, এবং ওই রকম প্লে মেকার আমি দেখি না, সচরাচর দেখতেছি না আপাতত ব্রাজিলে যে এরকম একটা প্লে মেকার আছে যে এইখানে নিয়ে আসা। তো ওইখান থেকে কোনো একটা প্লেয়ার মিডিয়া নিয়ে আসলেই ও আপনার ল্যাকিং করবে। এখান থেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে আর্জেন্টিনা, এবং ওই দুর্বল জায়গাটায় আঘাত করেই এখান থেকে ম্যাচটা বার করে নিয়ে আসছে। তো আপনার স্কালোনের মাস্টার মাইন্ড নিয়ে কথা বলতে হবে ভাই, আপনি যত কিছু বলেন। আজকে স্কালোনের একটা পিক দিয়ে 1000টা পোস্ট করা যাবে। আজকের এই মনুমেন্টাল পিক কিন্তু আনস্টেলি শুধুমাত্র একজন লিওনেল স্কালোনি নিয়েই কথা বলার ইচ্ছা হইতেছে। মনে হয়েছে আজকে শুধুমাত্র ওরে নিয়েই কথাবার্তা বলি আমরা। কোচ লিওনেল স্কালোনি নিয়েও কথা বলা যায়, একজন মানুষ হিসাবে স্কালোনিকে নিয়ে কথা বলেন, সেটা বলতে পারেন। জীবদ্দশায় আমার ফুটবল খেলা দেখে খুব বেশি দিন হয় না। এই অল্প কয়দিনে আমি এরকম কোচ বা এরকম কোল মাইন্ডনেসের কোনো কোচ আমি দেখি না, এরকম শান্তশিষ্ট কোনো কোচ। আপনি যদি 2022-এর বিশ্বকাপ দেখেন, ফ্রান্সের সাথে পেনাল্টি শুটআউটে জেতার পরে যখন প্রত্যেকটা লোক উন্মাদ হয়েছিল, ঠিক তখন ডাগআউটে স্কালোনি একদম শান্ত হয়ে দাঁড়াইছিল। কোনো দৌড়াদৌড়ি নেই, একদম চুপ। একটা দলের 36 বছর পরে বিশ্বকাপ জেতানো, আর জেতানোর পরে ডাগআউটে এমনি চুপ করে দাঁড়ায় থাকা, আপনি সেইখান থেকেই বুঝতে পারেন স্কালোনি কতটুকু ক্লাসিক এবং শান্ত একজন মানুষ। রাফিনহা আজকের ম্যাচের আগে কিছু অ্যাগ্রেসিভ এবং অসম্মানজনক স্টেটমেন্ট দিছিল। এই বিষয়ে স্কালোনির কি স্টেটমেন্ট ছিল আপনি জানেন? উনি মনে করাই দিয়েছিল ফুটবল শুধুমাত্র একটা খেলা, যেটাতে উপভোগ করা উচিত। উনি মনে করাই দিয়েছে নেইমার মেসির বন্ধুত্বের কথা। এইটাই স্কালোনি, দ্য কুলেস্ট পারসন ইন ফুটবল আপনি বলতে পারেন। আজকে মার্টিনেজরে বলছে যেন ব্রাজিলের প্লেয়ারদের টিজ না করে। 4টা গোল দেওয়ার পরেও ওরকম কোনো উদযাপন নাই। সেকেন্ড হাফে ইচ্ছা করে গেমের টেম্পো একটু স্লো করাইছে, যাতে ব্রাজিল সম্মানের সাথে মাঠ ছাড়তে পারে। প্রতিপক্ষের সম্মান দেওয়া কোচ। একজন লিওনেল স্কালোনিরে মানুষ ভালোবাসে, প্রতিপক্ষের দলের সমর্থকরাও তাকে সম্মান করে। ফুটবলে এরকম একটা ক্যারেক্টার দেখার সুযোগ মনে হয় আমার একবারই হয়। চমৎকার একজন মানুষ, সাথে বিশ্বের চমৎকার একটা কোচ। 26 বিশ্বকাপ জিতবো কি জিতবো না, টানা বিশ্বকাপ জিতে মুখের কথাও না। আমরা 26 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করছি, সেখানে মেসি আছে আমাদের। আমরা মেসিরে নিয়ে ভালো একটা দল, ভালো একটা রান ক্রিয়েট করব, যেন 26 বিশ্বকাপে একটা আমাদের স্কালোনির পায়ের ছাপ আমরা রেখে আসতে পারি। এবং আমরা আশা করব ভালো কিছুর, এই দলটা নিয়ে আমরা ভালো কিছু আশা করতেই পারি। এবং সব কিছু শেষে ধন্যবাদ স্কালোনিরে এরকম একটা দল আমাদের উপহার দেওয়ার জন্য।